ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আমরা ছায়া পদার্থবিদ্যা বইয়ের তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র চ্যাপ্টারের যে এমসিকিউগুলো রয়েছে আজকে সেগুলোর কয়েকটি সমাধান করার চেষ্টা করব। দেখে নেব প্রথম এমসিকিউ কী বলছে। এখানে দিয়েছে যে সময়ের সাপেক্ষে একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ I ইকুয়াল 2t + 3t স্কোয়ার সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। t ইকুয়াল 2 সেকেন্ড থেকে t ইকুয়াল 3 সেকেন্ড সময়ের ব্যবধানে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাপ করুন বলে চারটে অপশন দিয়েছে, 10 কুলাম, 24 কুলাম, 33 কুলাম, 44 কুলাম। আচ্ছা, বইয়ে দেখবি যে একটা হিন্টসও দেওয়া আছে কীভাবে অঙ্কটা করা হয়েছে। তো মেনলি জানতে চাইছে যে কিউ কত, আধান কত। তো আমরা আধানের সঙ্গে প্রবাহের যে সম্পর্কটা জানি সেটা হলো I ইকুয়াল dq/dt। এটা তোমরা সবাই জানো যে সময়ের সাপেক্ষে আধানের পরিবর্তনের যে রেটটা, রেট অফ চার্জ পার টাইম, সেটাকেই আমরা বলি কারেন্ট বা তড়িৎ প্রবাহ। তো এখান থেকে আমরা ডিকিউ বার করতে পারি। ডিকিউ তাহলে কত? I/dt। এবার তোমরা যদি দুদিকে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন ডিকিউ ইন্টিগ্রেশন I/dt যদি করো, তো সেটা করলে আমরা কী পাবো? মোট আধানের পরিমাণটা পাবো, অর্থাৎ কিউ পাবো। এটাই কিন্তু আমাদের বার করতে বলছে। এবার এখানে খেয়াল করে দেখো, এখানে একটা লিমিট দিয়েছে টাইমের, যেখানে বলছে যে টাইম যখন 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড হচ্ছে, এই সময়ের মধ্যে দিয়ে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু একটা লিমিট থাকবে। লিমিটটা কত? লিমিট হচ্ছে 2 থেকে 3। এটাকে তাহলে সলভ করলেই আমরা এখান থেকে আধানের মান পেয়ে যাবো। তাহলে মোট আধান কিউ ইকুয়াল আমরা লিখতেই পারি ইন্টিগ্রেশন 2 to 3 I এর মান লিখে দিচ্ছি 2t + 3t স্কোয়ার ইন্টু dt। তাহলে এটা কি হলো? I/dt, তার ইন্টিগ্রেশন করলে আমরা মোট আধান পাচ্ছি। এটাকে সলভ করলে কি পাবে দেখো, ইন্টিগ্রেশন করলে পাচ্ছ 2 × t²/2 + 3 × t³/3। আমরা এবারে লিমিটটা বসিয়ে দেবো। আমাদের আপার লিমিট ছিল 3, লোয়ার লিমিট ছিল 2। এখানে দেখো 2 2 ক্যান্সেল হয়ে যায়, এখানে 3 3 ক্যান্সেল হয়ে যায়। তাহলে পড়ে থাকছে কি t² + t³, তারপর লিমিটটা যেটা রয়েছে। আচ্ছা, টি এই জায়গায় প্রথমে 3 বসাচ্ছি, তাহলে 3² + 3³ মাইনাস লোয়ার লিমিট বসাচ্ছি 2² - 2³। তো এটা করলে তাহলে তোমাদের কত আসছে দেখো, এখান থেকে করছি 3² মানে 9 + 27 - 4 - 8, এই এলো। আচ্ছা, তাহলে এটাকে সলভ করো, তাহলে কত আসছে দেখো, 8 আর 4 12, তাহলে -12। 27 থেকে -12 গেলে কত হবে? 27 - 12 15 15 + 9 চলে আসছে 24। তাহলে এটাকে সলভ করলে তোমরা পেয়ে যাচ্ছ 24। তাহলে 24 ছিল অপশন বি। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। পরে আমরা চলে এলাম 7 নম্বর এমসিকিউতে। তার কারণ তোমরা দেখবে যে 2 থেকে 6 অবধি যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো ডাইরেক্ট আনসার করে দেওয়াই রয়েছে, যার কারণ সেগুলোতে কিছু বোঝানোর নেই। তার জন্য আমরা 7 নম্বর এমসিকিউতে চলে এলাম। কি বলছে দেখো, এখানে রয়েছে যে নিচের লেখচিত্রগুলির মধ্যে কোনটি কোনো ধাতব পরিবাহীর ক্রান্তীয় বিভব পার্থক্যের সঙ্গে ওর প্রবাহ মাত্রার সম্পর্ক প্রকাশ করে বলে এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, বলে 4টে গ্রাফ দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি। এবং 4টে গ্রাফই দেখো আইভি গ্রাফ দেওয়া রয়েছে, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ। তো এখন থেকে জেনে রাখুন যে এখন তো বটেই, ক্লাস 12 তো বটেই, এবং তার পরবর্তীকালেও যখন আমরা কারেন্টের সঙ্গে ভোল্টেজের যে কোনো ডিভাইসের সম্পর্কে আলোচনা করব, সেখানে কিন্তু এরকম আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো, এবং সেটার থেকে আমরা বুঝতে পারবো যে কোনো ডিভাইস কেমন আচরণ করে। তো এখানে দেখো শুধুমাত্র বলেই দিয়েছিল যে কোনো ধাতব পরিবাহী, মানে এটা কিন্তু কোনো রকম অর্ধপরিবাহী নয় বা অপরিবাহী নয়, বলেই দিয়েছে ধাতব পরিবাহী। তো ধাতব পরিবাহী তাহলে কোন ইকুয়েশন ফলো করে? আমরা জানি ধাতব পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হয়, যেটা হচ্ছে V = IR। V = IR, একমাত্র এই সূত্রটা কিন্তু ধাতব পরিবাহীর জন্য অ্যাপ্লিকেবল। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা y = mx এর মতো চিন্তা করতে পারি, আমরা y = mx জানি, এটা একটা সরল রেখার সমীকরণ, স্ট্রেট লাইন ইকুয়েশন। তো
তো সেখানে দেখো ওয়াই এক্সে কে রয়েছে, আই রয়েছে, তাহলে আমরা ওয়াই এ যদি আই লিখি আর এক্সে যদি ভি লিখি, তাহলে এই ইকুয়েশনটা আই ইকুয়াল 1/r/v এরকমটা লেখা যায়। ভি ইকুয়াল আই আরকে কী করছি আমরা, ওয়াই ইকুয়াল এম এক্স এর সঙ্গে তুলনা করছি। তার ফলে দেখতে পাচ্ছ যেটা, যে ওয়াইকে যদি আই লেখো আর এক্সকে যদি ভি লেখো, তাহলে এমটা কি হচ্ছে, স্লোপ যেটা সেটা হয়ে যাচ্ছে 1/r। তো এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন পাচ্ছি আমরা। তো এখানে চারটে যে গ্রাফ রয়েছে তার মধ্যে দেখো দুটো স্ট্রেট লাইন রয়েছে, একটা এটা একটা এটা, এ আর সি, দুটো স্ট্রেট লাইন পাচ্ছ। বাকি দুটো অবশ্যই স্ট্রেট লাইন নয়, দেখেই বুঝতে পারা যাচ্ছে। তাহলে এর মধ্যে কোন ইকুয়েশনটা ফলো হবে, নিশ্চয়ই ফার্স্ট ইকুয়েশনটাই ফলো হবে। তার কারণ ওয়াই ইকুয়াল এম এক্স রয়েছে, এখানে পজিটিভ স্লোপ রয়েছে। নেগেটিভ স্লোপ হলে তখন কিন্তু আমরা এই ইকুয়েশনটা, এই গ্রাফটা দেখাতে পারতাম। যেহেতু পজিটিভ স্লোপ রয়েছে তাই জন্য আমরা ফার্স্ট ইকুয়েশনটাকে সত্য বলবো। এবং আমরা দেখেওছি যে আইভি গ্রাফ এরকম হয়, ওই চ্যাপ্টারের মধ্যেই করে দেখানো রয়েছে। সেখানে তাহলে দেখতে পাচ্ছি যে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। বাকিগুলোর জন্য যদি বলো, সেকেন্ড মানে সি অ্যান্ড ডি, এই অপশান দুটো হতেই পারে না। তার কারণ কি, ভোল্টেজ বাড়ালে এখানে দেখা যাচ্ছে কি কারেন্ট কমছে, এখানে স্ট্রেট লাইনভাবে কারেন্ট কমছে, আর এখানে দেখা যাচ্ছে যে একটা বরাবৃত্তের মতো করে কারেন্ট কমছে, তার মানে খুব দ্রুত কারেন্ট কমে যাচ্ছে। তো ভোল্টেজ বাড়ালে কারেন্ট কোনোদিন কমে যায় না ধাতব পরিবাহী। আর অপশন বি যেটা রয়েছে এটা হচ্ছে অর্ধপরিবাহীর জন্য যে গ্রাফটা আইভি ক্যারেক্টারিস্টিক্স, এটাকে আমরা সকলে ইকুয়েশন দিয়ে দেখাতে পারি। এটাও জেনে রাখুন যে যদি আমরা অর্ধপরিবাহী যখন যাবো সেখানে গিয়ে দেখবো যে একটা সকলে ইকুয়েশন হয়। ইকুয়েশনটা হচ্ছে এরকম, ডায়োড কারেন্ট আইডি ইকুয়াল আইএস এক্সপোনেনশিয়াল ইভি বাই ইটা কেটি মাইনাস 1, এইরকম একটা ইকুয়েশন ফলো হয়, এটাকে আমরা বলি সকলে ইকুয়েশন। তো কোনো ডায়োডের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, ডায়োডের দুপ্রান্তে যখন আমরা একটা ভি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন ডায়োডের মধ্য দিয়ে কারেন্টটা এইরকম একটা নেচার ফলো করে। সেটা কিন্তু পুরোটাই অর্ধপরিবাহীর জন্য, ডায়োড মানেই অর্ধপরিবাহী। এখানে যেহেতু বলে দিয়েছিল যে কোনো একটা ধাতব পরিবাহী, তার জন্য অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। দেখে নেবো 8 নম্বর এমসিকিউটা কি বলছে। এখানে রয়েছে যে তামার রোধাঙ্ক 1.76 × 10⁻⁶ ওহম সেমি, 1 মিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত তলের মধ্যে রোধ কত হবে। তো চলো দেখে নিই কীভাবে করছি অঙ্কটা। আমরা জানি আর ইকুয়াল রো ইন্টু এল বাই এ, মানে আর হচ্ছে রোধ, রো হচ্ছে রোধাঙ্ক, এল হচ্ছে লেন্থ, এ হচ্ছে এরিয়া। তো এখানে কি দেওয়া রয়েছে যে রোটা কত, রোধাঙ্কের মান দিয়ে দিয়েছে, আর বলছে 1 মিটার বাহু বিশিষ্ট একটা তামার ঘনক। তো তামার ঘনককে যদি আমরা একটা নলের সঙ্গে তুলনা করি, যে নলের মধ্য দিয়ে আধান প্রবাহিত হয়, বা তোমরা বলতে পারো তার মধ্য দিয়ে কারেন্টও প্রবাহিত হয়, তাহলে সেই নলের আয়তনটা এখানে বলে দিয়েছে, সেটা হচ্ছে 1 মিটার কিউব। তো তার যদি আমরা লেন্থ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হিসাবে দেখি, তো এখানে বলতেই পারো লেন্থটাও 1, এরিয়াটাও 1, তাহলে তামার যে ঘনকটা, টোটাল ঘনকের আয়তন কত হবে, 1 মিটার কিউব। তার কারণ বাহু বিশিষ্ট প্রত্যেকটা ঘনকের প্রত্যেকটা বাহু যদি 1 মিটার হয়, তাহলে ঘনকের আয়তন কত হয়, 1 মিটার কিউব হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার লেন্থটাও 1, এরিয়াটাও 1। তো সেক্ষেত্রে তাহলে বলা যায় আর ইকুয়াল রো, এরকম লিখতেই পারি আমরা। বেশ, তো এখানে তাহলে কি হচ্ছে দেখো, এখানে আমরা যেটা করছি, রো এর মান দেওয়া রয়েছে কত, 1.76 × 10⁻⁶ ওহম সেমি। এবার এটাকে আমাদের ওহম মিটারে কনভার্ট করতে হবে, কারণ এখানে বাহুটা ছিল 1 মিটার। তো সেই কারণে কি করছি, 100 ভাগ করে দিচ্ছি, তাহলে রোটা চলে আসছে ওহম মিটারে। আচ্ছা, তাহলে এটার একক কত হলো, ওহম মিটার। এবার তার সঙ্গে কি রয়েছে, লেন্থ বাই এরিয়া রয়েছে, মানে একটা মিটার বাই মিটার স্কোয়ার রয়েছে। আমি একটু করে দেখাচ্ছি, এটার একক কি এলো, ওহম মিটার, ইন্টু তার সঙ্গে রয়েছে কি লেন্থের একক মিটার, এরিয়ার একক কি হয়, মিটার স্কোয়ার হয়। তাহলে এখানে মিটার ইন্টু মিটার হয়ে গেল কি মিটার স্কোয়ার, নিচে রয়েছে মিটার স্কোয়ার, তাহলে উপর নিচে মিটার স্কোয়ার কেটে গেল। তাহলে এই জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আরের একক হয়ে গেল। তার মানে কি, আমরা আর যেটা চেয়েছিল রোধের মান কত সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে সলভ করলে কত আসছে, 1.76 × 10⁻⁻8। তাহলে দেখো অপশন সি এখানে কারেক্ট।
দেখে নেব 9 নম্বর এমসিকিউ কি বলছে। এখানে রয়েছে যে 4 ওহম রোধের একটি তারকে মধ্যবিন্দুর সাপেক্ষে 180 ডিগ্রি বাঁকানো হলো। তারটির উভয় অর্ধই একসাথে মোচড় দিয়ে সেটিকে একটি তারের রূপ দেওয়া হলো। এখন তারটির রোধ কত হবে? চারটে অপশন রয়েছে। ফার্স্ট অপশন বলছে 1 ওহম, সেকেন্ড অপশন 2 ওহম, থার্ড অপশন 5 ওহম, আর অপশন ডি হচ্ছে 8 ওহম। তো এই এমসিকিউটা শুরুতেই ভালো করে বুঝতে হবে যে কি বলতে চাইছে, যে মধ্যবিন্দুর সাপেক্ষে 180 ডিগ্রি বাঁকানো হলো, এই কথাটার মানে কি। তো মনে করো যে আমাদের কাছে এইরকম একটা তার রয়েছে, তার মধ্যবিন্দু এই জায়গায়। এবার যদি আমরা এটাকে 90 ডিগ্রি বাঁকাই তাহলে কি হবে? মধ্যবিন্দুর সাপেক্ষে 90 ডিগ্রি বাঁকাই যদি, তাহলে এই অংশটা এখানে থাকবে না, এরকম হয়ে যাবে, 90 ডিগ্রি বাঁকানো হয়ে গেল। আরও 90 ডিগ্রি যদি বাঁকাও তাহলে হচ্ছে কি পুরোটার সাপেক্ষে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে কি হবে? এই জায়গাটা চলে আসবে এইরকমভাবে। অর্থাৎ একটা তার গোটা এমন ছিল, তার মধ্যবিন্দুর সাপেক্ষে আমরা বাঁকালাম, তাহলে তারটা কেমন দেখতে হবে? এই ছিল তার, এরকম বাঁকানো হলো তারটাকে, তাহলে এই হয়ে গেল মধ্যবিন্দু। তাহলে পুরো তারটাকে জোড়া করলে যা হয়, মধ্যবিন্দুর সাপেক্ষে বাঁকালে তারের দৈর্ঘ্য হয়ে গেল এখন অর্ধেক। এটাই বলতে চেয়েছি অ্যাকচুয়ালি। তো তাহলে প্রথমে যদি তারের লেন্থটা এল হয়ে থাকে, বাঁকানোর পরে তারের লেন্থকে আমরা যদি এল প্রাইম বলি, সেটা কত হবে? L/2 হবে। প্রথমে তারের এরিয়া যদি এ হয়ে থাকে, এখন তাহলে তারের এরিয়া কত হবে? ডবল হয়ে যাবে। একটা তারের এই ছিল তার, প্রথমে তার এরিয়া যা ছিল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা ছিল, তুমি যদি তারটাকে বাঁকিয়ে এখন এইরকম টাইপ শেপ দাও, তাহলে এরিয়াটা, এটাকে যদি এবার বলছে, তারপরে বলেছে যেটা, যে একসাথে মোচড় দিয়ে সেটিকে একটি তারের রূপ দেওয়া হয়েছে। মানে এই তারটাকে এরমভাবে ফার্স্টে বাঁকানো হয়েছে, তারপরে একসাথে মোচড় দেওয়া হয়েছে। মোচড় দিলে কেমন হবে? এই দুটো তো একসঙ্গে মিশে গেল এখন, তাহলে একটা তারই পরিণত হলো জিনিসটা, কারণ তারের রূপই দেওয়া হয়েছে বলেছে। তাহলে তারের যে এরিয়াটা ছিল সেটা ডাবল হয়ে যাবে, কারণ একটা তারকে আবার দুবার করে মোচড় দিয়ে যদি পাক দেওয়া হয় তাহলে এরিয়া ডাবল হয়ে যাচ্ছে সেরকমভাবে। তো এই কেসটা ঘটেছে। তাহলে নতুন দৈর্ঘ্য যেটা, তাকে আমরা লিখছি এল প্রাইম বলে, আর নতুন যে এরিয়াটা তাকে আমরা এ প্রাইম বলে লিখছি। হলো। এইবারে প্রথম অবস্থায় আমরা ফর্মুলা দিচ্ছি, রোধ আর ইকুয়াল রো ইন্টু L/A হয়। এবারে এখানে দেখো আর এর মান দেওয়া ছিল 4 ওহম। এবার তারটাকে যখন বাঁকানো হলো, তখন যে নতুন তারটা পাওয়া গেল, তার লেন্থ অ্যান্ড এরিয়া আমরা আগে থেকেই বার করে নিতে পারছি। তাহলে নতুন তারের রোধকে আমরা আর প্রাইম বলে যদি লিখি, তাহলে সেটা আসছে কত? রো ইন্টু L'/A'। এখান থেকে আমরা এল প্রাইমের মান বসাচ্ছি L/2, এরিয়ার মান বসাচ্ছি 2A। তো এখান থেকে দেখো উপর নিচে যদি গুণ করি, কীভাবে আসছে? রো ইন্টু L/4A এরকম আসছে। আচ্ছা, রো ইন্টু L/A মানে কত? একটু আগে আমরা দেখেছি 4 ওহম ছিল, তাহলে উপরে 4, নিচে এই 4টা রয়েছে, উপর নিচে কাটলে হয়ে যাচ্ছে 1 ওহম। তাহলে কি আসছে এখান থেকে? না, ফার্স্ট অপশন যেটা, সেটাই তাহলে মানে এখান থেকে রাইট, যে নতুন যে তারটা আমরা পেলাম সেটার তাহলে মান হয়ে যাচ্ছে, তার রোধের মান হয়ে যাচ্ছে 1 ওহম। দেখে নেব 12 নম্বর এমসিকিউ কি বলছে। এখানে রয়েছে যে একটি ধাতুর রোধের উষ্ণতা গুণাঙ্ক 0.004 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই ধাতুর একটি তারের রোধ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ওহম হলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে? চারটে অপশান দিয়েছে। অপশান এ বলছে 0.6 ওহম, অপশান বি বলছে 0.96 ওহম, অপশান সি দিয়েছে 1.04 ওহম, এবং অপশান ডি বলছে 1.4 ওহম। তো ভীষণ সহজ একটা অঙ্ক, আমরা জাস্ট উষ্ণতা গুণাঙ্কের যে ফর্মুলা হয় সেই ফর্মুলা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। তোমরা জানো ফর্মুলা হয় RT ইকুয়াল R0 ইন্টু 1 প্লাস আলফা টি। এখানে RT হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপমাত্রা। এখানে বলেছি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপমাত্রা কত, অর্থাৎ এখানে টি এর জায়গাতে আমরা 100 বসিয়ে দিতে পারছি। আচ্ছা, R0 মানে জানো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা প্রাথমিক টেম্পারেচার যখন থাকে তখন রোধের মান কত হয়। তো সেখানে 0 ডিগ্রিতে কত আছে? 1 ওহম আছে। তাহলে বুঝতেই পারছো যে R0 মান কত হবে? 1 ওহম হবে।
আচ্ছা, আলফা দেওয়া রয়েছে, আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, তার মান দেওয়া রয়েছে 0.004 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর টি যেটা রয়েছে সেটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ কত জিজ্ঞেস করেছে, এখানে টি হচ্ছে আমাদের 100। তাহলে আমরা সব কিছু দেখো এখানে ফর্মুলাতে পেয়েই যাচ্ছি। R0 জায়গায় বসাচ্ছি 1 প্লাস আলফার জায়গায় বসালাম 0.004 ইন্টু টি এর জায়গায় বসালাম 100। এটাকে যদি সলভ করো তাহলে কত পাচ্ছ, 1 প্লাস 0.004 এর সঙ্গে 100 গুণ করলে পেয়ে যাচ্ছ 0.4, তাহলে হয়ে যাচ্ছে 1.4 ওহম। তাহলে এটাই হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধের মান। তো এখানে আমাদের দেখো অপশান ডি যেটা রয়েছে সেখানে রয়েছে 1.4 ওহম, তাহলে অপশান ডি এখানে কারেক্ট আনসার। দেখে নেব পরবর্তী এমসিকিউ 13 নম্বর এমসিকিউটা। এখানে বলেছে যে একটি কার্বন রোধকের রোধ 10⁶ ওহম, তৃতীয় বলয়ের বর্ণ কী হবে? বলে 4টে অপশান দেওয়া রয়েছে, হলুদ, সবুজ, নীল, বেগুনি, এর মধ্যে কোনটা হবে? তো তোমরা নিশ্চয়ই জানো যে কালার কোডিং আমরা কিভাবে ব্যবহার করি, যে কোনো একটা কার্বন রেজিস্টার যদি নিয়ে নেওয়া হয় তার 3টে কালার থাকে, এবং 3টে কালারের মধ্যে আমরা যেভাবে রেজিস্ট্যান্সের মান নির্ধারণ করি সেখানে দেখানো হয় যে প্রথম দুটো কালার, ধরে নাও দুটো কালারকে আমরা এ আর বি বলে লিখছি, আর 3 নাম্বার যে কালারটা হবে তাকে যদি সি বলে লেখা হয় তাহলে সেটা 10⁻⁴ হিসেবে লেখা থাকে। যেমন ধরে নাও, যে সহজে বোঝাচ্ছি, যে যদি এমন হয় যে দুটো কালার রয়েছে রেড আর অরেঞ্জ, তো সেই হিসেবে আমি এখানে দেখো কালার কোডিংয়ের ফর্মুলা লিখে রেখেছি, জানো নিশ্চয়ই যে BBROY GBVGW এইভাবে কালার কোডিং করা থাকে, এবং আমরা 0 থেকে স্টার্ট করে 9 অবধি নিয়ে থাকি। প্রথমটা যেরকম থাকে ব্ল্যাক, তারপরে ব্রাউন, তারপরে রেড, তারপর অরেঞ্জ, ইয়েলো, এইভাবে কালার কোডিংটা আসে, তোমরা নিশ্চয়ই জানো এগুলো। তো সেক্ষেত্রে আমরা কী করি, ধরে নাও যে 3টে কালার কোডিং দেওয়া রয়েছে, রেড, অরেঞ্জ, ইয়েলো, এরকম যদি থাকে তো আমাদের কালার কোডিংয়ের নিয়মটা কি একটু বলে দিই। রেডের মানে হচ্ছে 2 লিখবো, অরেঞ্জ মানে কি লিখবো, 3 লিখবো, ইন্টু 10⁻⁴ কী হবে, ইয়েলো, যেমন এখানে 4 আছে তাহলে 4 হবে। এইভাবে আমরা কালার কোডিং ব্যবহার করে থাকি। 3টে কালারের মধ্যে প্রথম দুটো কালার পাশাপাশি বসে যাবে, 3 নাম্বার যে কালারটা থাকবে সেটা 10-এর পাওয়ারে যাবে। তার মানে কত হচ্ছে, রেড, অরেঞ্জ আর ইয়েলো এই 3টে কালার যদি কোনো একটা কার্বন রেজিস্টারে দেওয়া থাকে, তার মানে আমরা করব কি, এখানে রেজিস্ট্যান্স কত হয়ে যাবে, 23 ইন্টু 10⁻⁴ ওহম, এত হয়ে যাচ্ছে। এবারে দেখো আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে 10⁶ ওহম, তো সেখানে আমরা জিনিসটাকে কীভাবে এই ফর্মে লিখতে পারি সেইটাই চলে আসছি। আচ্ছা, লিখতে পারি এরকমভাবে, এ বি পাশাপাশি আমরা 1 and 0 বসিয়ে দিতে পারি, ইন্টু 10⁵ যদি লেখো তোমরা তাহলে পেয়ে যাচ্ছ এখান থেকে 10⁶ ওহম, 10 ইন্টু 10⁵, তার মানে কি 10⁶ ওহম। তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে প্রথম দুটো কালার কী হবে, 1 and 0 হবে নিশ্চয়ই। 1 কী আছে, 1 হচ্ছে ব্রাউন, 0 মানে কি ব্ল্যাক, তাহলে প্রথম দুটো কালার আমরা পেয়ে গেলাম ব্রাউন আর ব্ল্যাক। 3 নাম্বার কালারটা কী হবে, 3 নাম্বার কালার হচ্ছে এখানে নাম্বার 5 যে কালার কোডিংটা হয়, এখানে দেখতে পাচ্ছ নাম্বার 5-এ কে আছে, নাম্বার 5-এ আছে গ্রিন, অর্থাৎ সবুজ রঙের কালার কোডিং আমরা 3 নম্বর বলয়ে দেখতে পাবো। তাহলে এখানে অপশান বি কারেক্ট, যেটা আছে সবুজ।